মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কাটাকাটি করতে হবে আমার। মার্কেট বলতে আমরা কি বুঝি? বাজার, তাই না? তো এখন বাজারের কিন্তু বিভিন্ন ধরন আছে। এখন হতে পারে আপনি যদি কাঁচা বাজারে যান, কাঁচা বাজারে কিন্তু আপনি লুঙ্গি পরে যেতে পারবেন, তাই কি না? বা যে অবস্থায় আছেন সেই অবস্থায় যেতে পারবেন। শপিং মলে কি লুঙ্গি পরে ঢুকতে পারবেন? ওটাও কিন্তু একটা বাজার, মার্কেট। আবার ধরেন যে আপনি অন্য কোনো মার্কেটে যাচ্ছেন, ধরেন যে নিউ মার্কেটে আপনি অ্যাজ ইউজুয়াল হয়তো লুঙ্গি পরে যেতে পারবেন না, অন্যভাবে যেতে পারবেন, তাই কি না? তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা বাজার আছে। আপনার কাঁচা বাজারের জন্য একটা মার্কেট, আপনার নর্মাল কাপড় চোপড়ের জন্য একটা। আবার ধরেন যে সুপার শপগুলো, ওটা এক ধরনের, ওটা কি মলে থাকে, তাই না? সুপার শপ কিন্তু নর্মাল জায়গায় থাকে না, ওটা বিভিন্ন ধরনের শপিং মলে থাকে। তো ওইটাও কিন্তু এক ধরনের মার্কেট। তো আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো করারও কিন্তু মার্কেট আছে, ঠিক আছে? যেগুলোকে বলা হয় অনলাইন মার্কেট। এখন অনলাইন মার্কেট কেন বলা হয়? আমরা যে কাজগুলো করি এগুলো কি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে এগুলো সফট কপি বা আমরা কম্পিউটারের মাধ্যমে করি কিনা, অনলাইনের মাধ্যমে করি, বা যেটাই হোক টেকনোলজি ব্যবহার করে করি কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে টেকনোলজি ব্যবহার করে করি, এই কারণে এগুলোর নর্মাল বাজারের মতো বা নর্মাল মার্কেটের মতো মার্কেট এগুলোর না। এগুলোর মার্কেট হচ্ছে অনলাইন বেচ। বুঝাইতে পারছি? যে মার্কেটগুলোতে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো সেল করতে পারি। এখন গ্রাফিক ডিজাইন হচ্ছে, আমরা কি শিখছি এখান থেকে? গ্রাফিক ডিজাইন শিখছি। গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা স্কিল। এটা কি স্কিল? এখন এই স্কিলের মধ্যে এটার রিলেটেড প্রোডাক্ট কি? প্রোডাক্ট কি হতে পারে বলেন তো? গ্রাফিক ডিজাইন স্কিলের মাধ্যমে যে প্রজেক্টগুলো আমরা করি, প্রজেক্ট হতে পারে বিজনেস কার্ড, হতে পারে আইডি কার্ড, হতে পারে সোশ্যাল মিডিয়া ব্যানার, হতে পারে কি যে কোনো ব্যানার, পোস্টার, তাই কি না? লোগো ডিজাইন, এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রজেক্ট। আর এই প্রজেক্টগুলোই হচ্ছে আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট। বুঝাইতে পারছি? তাহলে আপনার প্রোডাক্টগুলো কি বা আপনার সার্ভিসগুলো কি? আপনি যা যা শিখছেন গ্রাফিক ডিজাইন স্কিলের মাধ্যমে, গ্রাফিক ডিজাইন স্কিল ডেভেলপ করার মাধ্যমে যে যে প্রজেক্টগুলো করছেন, এগুলোই কি আপনার সার্ভিস। তাহলে এই যে অনলাইন মার্কেটগুলা, এগুলো আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসের উপর বেস করে কিছু ক্যাটাগরি আছে। কি আছে? ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিটাকে বলা হয় হচ্ছে সার্ভিস বেস। কি বেস? হ্যাঁ হচ্ছে সার্ভিস বেস কন্টেস্ট, CONTEST। বানান ভুল হলে ঠিক করে নিয়েন। আর একটা হচ্ছে অ্যাপ্লাই বেসড। কন্টেস্ট বানান ভুল হতে পারে আমার। আচ্ছা, তাহলে এই যে আমাদের প্রোডাক্টগুলা, আমাদের সার্ভিসগুলা, এগুলো যে মার্কেট প্লেসে আমরা সেল করব, এই মার্কেট প্লেসগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাবে? তিন ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্ভিস বেস, কন্টেস্ট বেস, আর একটা হচ্ছে অ্যাপ্লাই বেস। এটা ছাড়াও আরো কিছু মার্কেট আছে, সেগুলোকে বলা হয় হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে রয়্যালিটি ইনকামের জন্য, ROYELITY, রয়্যালিটি আর্নিং, EARNING, রয়্যালিটি আর্নিং এর জন্য। এটা হচ্ছে ডাউনলোডের উপর বেস করে। কিসের উপর? DOWNLOAD, ডাউনলোড বেস, BASED। আচ্ছা, তো এইটা এবং এইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এইখানে মার্কেট প্লেসগুলা নর্মালি তিনটা জিনিস ফলো করে। কয়টা জিনিস ফলো করে? তিনটা জিনিস। মার্কেটগুলো অফার করে দুইজনকে, একটাকে ক্লায়েন্টকে, CLIENT, ক্লায়েন্টকে অফার করে, আর একটা অফার করে হচ্ছে ওয়ার্কারকে। কাকে? ওয়ার্কারকে। তো
এরা হচ্ছে থার্ড পার্টি হিসেবে কাজ করে। কিভাবে কি হিসেবে কাজ করে? থার্ড পার্টি হিসেবে কাজ করে। এরা ক্লায়েন্টকেও অফার করে যে তুমি এসে এখানে তোমার অ্যাকাউন্ট খোলো, তোমার কাজগুলো ছাড়ো। আবার ওয়ার্কারদেরকে বলে তুমি এখানে অ্যাকাউন্ট করো, যারা কাজ ছাড়তেছে তাদের কাজে বিট করো। ঠিক আছে? এটা যে কোনো মার্কেট প্লেসই দুইজনকেই অফার করে এবং মাঝখান থেকে একটা বেনিফিট নেয়। এখন বেনিফিটটা কত পার্সেন্ট নেয়? বেনিফিটটা 20% নেয়, অবলিক 10%, অবলিক 5%। এটা ভেরি করে। বুঝতে পারছি? এটা কে নেয়? মার্কেট প্লেস। ও প্রমোট করে দুইজনের কাছে, ক্লায়েন্টের কাছেও প্রমোট করতেছে নিজেকে যে আমার এখানে প্রচুর ওয়ার্কার আছে, আপনি চাইলে আপনার কাজগুলো করে নিতে পারেন। আবার ওয়ার্কারের কাছে এ করে যে আমার এখানে প্রচুর ক্লায়েন্ট আছে, আপনি এখানে অ্যাকাউন্ট করে এখানে কাজ করেন। আর মাঝখান থেকে ও শর্ত জুড়ে দেয় যে আপনি এখানে কাজ করবেন, সেই পারপাসে আমাকে 20% হোক, 10% হোক, 5% হোক, এটা ক্যাটাগরির উপর। যারা নতুন কাজ করে তাদের 20%, যারা মোটামুটি $1-2,000 ইনকাম করছে তাদের জন্য 10%, যারা $50,000 ইনকাম করে ফেলছে অলরেডি তাদের জন্য 5%। বুঝতে পারছি? তো এই যে মার্কেট প্লেস জিনিসটা তো বুঝলাম, ও কিভাবে কাজ করে এটা বুঝলাম। এখন আমরা এই যে সার্ভিস বেস বিষয়টা কি? সার্ভিস বেস বিষয়টা হচ্ছে আপনি যে কাজটা জানেন বা আপনার যে প্রোডাক্টটা, এটাই আপনার একটা সার্ভিস। ঠিক আছে? এইটাকে ও হাইলাইট করে। কি করে? হাইলাইট করে অ্যাজ লাইক দোকানদারের মতো। কিসের মতো? দোকানদারের মতো। দোকানদার কি করে? ও টাকা দিয়ে প্রোডাক্ট কিনে এনে দোকানে রাখে না? দোকানে রাখে। তারপরে আমার বিস্কিট কেনা দরকার হোক, আমার চানাচুর কেনা দরকার হোক, আমার সাবান কেনা দরকার হোক, আমি যাই, যা ওর ওখানে অনেকগুলো সাবান আছে, আমার যেটা পছন্দ আমি সেটা নিই। তাই কি না? এটাকে বলা হয় সার্ভিস বেস মার্কেট। এখন এই সার্ভিস বেস মার্কেটের উদাহরণ হচ্ছে ফাইবার। নাম কি? ফাইবার। আর একটা হচ্ছে কেওয়ার্ক। এটা হচ্ছে ইসরায়েলের, এটা হচ্ছে রাশিয়ার। ইঞ্জিনিয়ার কাজ করা যাবে না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে সার্ভিস সেল করে। বুঝি নাই? ওটা কেওয়ার্ক। হ্যাঁ, কেওয়ার্ক, ডব্লিউআরক। আচ্ছা, তো এই দুইটাই মূলত একই রকম সাইট, খালি লোগো আলাদা, কাজের ধরন একই রকম। এখন সার্ভিস কি হতে পারে? অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনার সার্ভিস হতে পারে লোগো ডিজাইন। কি হতে পারে? লোগো ডিজাইন। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, আরো অনেক আছে, তাই কি না? বিজনেস কার্ড ডিজাইন, এগুলো হচ্ছে প্রত্যেকটা সার্ভিস। তো ওই যে আমি দোকানদারের কথা বললাম, দোকানদার কি করে? সাবান কিনে রাখছে কয়েক প্রজাতির, আমরা যা কিনবো। তো আমার যে সার্ভিসটা সেটা হচ্ছে লোগো হতে পারে, ব্যানার হতে পারে, ফ্লায়ার হতে পারে, অথবা যে কোনো একটা হতে পারে, তাই কি না? আমি এখানে এই কয়টার উপরে সার্ভিস বা গিগ ক্রিয়েট করে রাখবো। কি করে ক্রিয়েট করে রাখবো? গিগ। গিগ। এখন সার্ভিসের আরেক নাম হচ্ছে জিআইজি, গিগ। ঠিক আছে? সার্ভিসকে অন্যভাবে বলা যায় গিগ, বা এটার অপর ভাষা গিগ, মানে প্রকাশ করে আর কি। তো আমরা লোগোর উপরে একটা সার্ভিস ক্রিয়েট করতে পারি বা গিগ ক্রিয়েট করতে পারি, ব্যানারের উপরে একটা সার্ভিস ক্রিয়েট করতে পারি বা গিগ ক্রিয়েট করতে পারি, ফ্লায়ার উপরে একটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু একটা লিমিট থাকে, এই লিমিটগুলো আমরা পরে জানবো। তো এই যে গিগ ক্রিয়েট করে রাখলাম, এই গিগগুলো কি করবে? ক্লায়েন্টরা এসে দেখবে যে আপনার গিগটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। ঠিক আছে? এটা যদি ক্লায়েন্টের ভালো লাগে, দেন আপনার ওখানে একটা নক দেবে, আপনার গিগে একটা নক দেবে। নক দিয়ে আমরা দোকানে যে কি বলি, দেন তো প্রোডাক্টটা, নতুন প্রোডাক্ট দেখি কেমন। তারপরে আমরা মোড়কটা দেখি না, কি কি আছে না আছে ভেতরে একটু পড়ার চেষ্টা করি, বা একটু স্মেল নেওয়ার চেষ্টা করি যদি স্মেল ভালো লাগে। তো এই রকম বিষয়টা ওই ক্লায়েন্ট এসে আপনার এই গিগগুলো দেখবে। গিগগুলো দেখার পর আপনার গিগটা যদি পছন্দ করে, দেন আপনাকে নক দেবে, আপনার ইন্টারভিউ নেবে, নিয়ে আপনাকে কাজটা দেবে। এইটা বিগিনারদের জন্য বেস্ট। কারণ ট্রেডিশনাল ওয়েতে যদি আমরা অ্যাপ্লাই বেজে যাই, নর্মাল আমরা চাকরি করি কিভাবে? আগে জব ছাড়ে, অ্যাপ্লাই করি, তারপর যাই ইন্টারভিউ দেই, পছন্দ হলে মানে আমাদের জুতার তলা ক্ষয় হয়, তাই কি না? তো একটা বিষয় যে দোকান দিয়ে বসে থাকলে আপনার ব্যবসা কিন্তু হবেই, কম বেশি হবেই। কিন্তু আপনি চাকরির পিছিয়ে ঘুরতেছেন 2, 4, 5, 10 বছরে অনেকে চাকরি হয় না, তাই কি না? তাইলে যারা বিগিনার তাদের জন্য এই সার্ভিস বেস মার্কেটগুলো বেস্ট। বুঝতে পারছি? ক্লায়েন্টের জন্য বসে থাকতে হয় না, আমি আমার সার্ভিস ক্রিয়েট করে রাখছি,
ক্রিয়েট করে রেখে আমি অন্য মার্কেটগুলোতে ট্রাই করতেছি, যেগুলো অ্যাপ্লাই বেস সেখানেও ট্রাই করতেছি, এখানে আমার সার্ভিসগুলো আছে। অথবা আমি এখানেও ট্রাই করতেছি যে এখান থেকে 2-4টা ডাউনলোড হলে, ধরেন যে 100 ডাউনলোড হলে আমি $1 পাচ্ছি বা $2 পাচ্ছি। এটা একটু লেন্দি ওয়ে, যেহেতু রয়্যালিটি ইনকাম বা রয়্যালিটি আর্নিং, এটা একটু মানে হচ্ছে লেন্দি প্রসেস। এক বছরে 100 ডাউনলোড দিলে সন্দেহ। হ্যাঁ, সেটাও একটা প্রসেস, ওই জন্য ওটাতে পরে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা সার্ভিস বেসটা তো ক্লিয়ার করলাম, হ্যাঁ, এখন হচ্ছে কন্টেস্ট বেস। কন্টেস্ট মানে কি? প্রতিযোগিতা আপনাদের মধ্যে। এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ না, আগামী 10 দিনের একটা কন্টেস্ট থাকবে। কন্টেস্ট হচ্ছে 26শে মার্চ উপলক্ষে সবাই ব্যানার বানাবেন একটা, ঠিক আছে? যারটা বেশি সুন্দর হবে তাকে পুরস্কৃত করব আমি নিজে, বুঝতে পারছি? সেটা ছোট হোক বড় হোক, একটা যদি চিপসও দেয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে একটা কন্টেস্ট করতেছেন বা নিজের সর্বোচ্চ স্কিলটা উপস্থাপন করতেছেন, এটা ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকজনের সেন্স ডিফারেন্ট হবে। আমি কন্টেন্ট ধরায় দেবো আপনাদের যে কন্টেন্ট কি কি থাকবে ওখানে। এটা কিন্তু আমার স্টুডেন্টদের আমি করাইছিলাম। নাজমুল কি পাইছিলা তুমি? আমারটা বাদ দিয়েছে, মুজিবুরের ছবি ছিল বলে। ও, তুমি দলীয় বানায় ফেলছিলে, এই জন্য বাদ করছে। দলীয় বানানো যাবে না। আচ্ছা, তো আমি হচ্ছে আমার প্রত্যেকটা ব্যাচে এরকম কন্টেস্ট দেই। কন্টেস্ট দিলে হয় কি, তাদের আগ্রহটা বাড়ে, তাদের স্কিলটা সে দেখানোর চেষ্টা করে। তো যাই হোক, এরকম একটা কন্টেস্ট আপনাদের থাকবে আগামী 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে। 26শে মার্চের আগে আমাকে 26শে মার্চের আগে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমাকে কি করতে হবে, এটা সাবমিট করতে হবে পুরো ফাইল সহ। আচ্ছা, তো কন্টেস্টটা হচ্ছে প্রতিযোগিতা। কারণ প্রতিযোগিতাটা কি, ক্লায়েন্ট এসে এখানে একটা কাজের ডিসক্রিপশন দিয়ে যাবে। কি দিয়ে যাবে? ডিসক্রিপশন। যেমন আমি বললাম 26শে মার্চের উপর একটা ব্যানার বানাতে হবে। ব্যানারে লেখা থাকবে নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাঙ্গাবাড়িয়া নওগাঁ। উপরে যে কোনো 2 লাইনের একটা লাইন তুমি নিতে পারো, সেটা দলীয় কোনো কিছু না হলেই হইলো, দলীয় কোনো সিম্বল দেওয়া যাবে না। তারপরে তুমি কনসেপ্ট কি, 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। স্বাধীনতার উপর বেস করে তুমি যে কোনো ধরনের কন্টেন্ট ইউজ করতে পারবা। কালার তুমি ব্যবহার করতে পারবা লাল সবুজ। এই যে আমার একটা ব্রিফিং দিলাম, এইরকম ক্লায়েন্ট একটা ব্রিফ দিয়ে যাবে। এখন এইটার উপরে কি করবে, যারা ওখানে কাজ করে তারা নিজেদের মতো ডিজাইন করবে, ডিজাইন করে ওখানে সাবমিট করবে। সেটা হতে পারে 50 জন, 2 জন, 10 জন, 200 জন, 500 জন, 1000 জন। বুঝতে পারছি? ক্লায়েন্ট এসে ওটা দেখবে। যেমন আপনারা সবাই জমা দেবেন, আমি দেখবো না? আমি এসে দেখে রিভিউ করব যে এটার কনসেপ্টটা কি, আমি বোঝার চেষ্টা করব। বোঝার চেষ্টা করে তারপর আমার কাছে যেটা ভালো লাগবে সেখানে আমি উইন করে দিব, বা ওখানে ক্লায়েন্ট এসে একটা স্টার চিহ্ন বসায় দেয় যে এটা কত স্টার, যে 5-এর মধ্যে রাসেল সাহেব দাঁড়িয়ে থাকে, তো উনি এসে স্টার দিয়ে যায় যে এটা আমার ভালো লাগছে, 4 স্টার, 3 স্টার, 5 স্টার দিয়ে যায়। তারপরে উনি একটা উইন করে দেয়। বুঝাইতে পারছি? তাহলে যেগুলো কন্টেস্ট বেস, এখানে একটা প্রতিযোগিতা দেয় বা একটা কাজ ছেড়ে দেয়, এটার উপরে অনেকে কাজগুলো সাবমিট করা শুরু করে, এবং শুরু করার পরে দেন ক্লায়েন্ট ওখান থেকে একটা উইন করে দেয়, এবং যাকে উইন করে তাকে টাকাটা পে করে দেয়। বুঝাইতে পারছি? এখন কত টাকা পে করে? একটা লোগোর প্রাইস $5 থেকে $300 পর্যন্ত হয়ে থাকে। কত? 5 থেকে $300 হয়ে থাকে। এখন ওই কন্টেস্টগুলোতে একটু বেশি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টেস্টগুলোতে, যেহেতু অনেকেই প্রতিযোগিতা করে, এগুলোতে মিনিমাম দেখবেন 30 থাকে বা 20 থাকে, এরকম থাকে। তো আমি যখন বগুড়াতে ছিলাম TMSS এ, তখন আমার সাথে যে আমার যে সহযোগী ছিল, ও মাসে 2-1টা করে কন্টেস্ট জিততো, প্রতি মাসে 2-1টা করে কন্টেস্ট জিততো। তো কন্টেস্ট কেন জিততো? ওর থিঙ্কিংটা ভালো ছিল, ক্লায়েন্টের ব্রিফ যেটা ছিল এটা ভালো বুঝতো, এই জন্য ও জিততো। ও প্রায় 10-12টা এরকম আমি থাকাকালীন ও জিতছে। তো বিষয়টা হচ্ছে এই কন্টেস্ট বেসড মার্কেট প্লেস কোনটা? আমি তো বুঝলাম যে কন্টেস্ট সারে গ্রাফিক ডিজাইনারদের জন্য, এখানে কিন্তু সব ধরনের কাজই আছে। তারপর গ্রাফিক ডিজাইনারদের জন্য যেটা আমি বিশেষ করে সেটা ব্রিফ করতেছি। তো কন্টেন্ট বেসড মার্কেট প্লেস হচ্ছে ফ্রিল্যান্সার, FREELANCER, freelancer.com। বুঝাতে পারছি? এই একটাই। এরপর সবচেয়ে ডিমান্ডেবল যেটা বা সবচেয়ে দামি যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাই বেস।
যেটা ট্রেডিশনাল ওয়েতে কাজ করে। কারণ ট্রেডিশনাল ওয়ে আমরা নর্মালি চাকরিতে যেভাবে অ্যাপ্লাই করি সেই ওয়েতে এরা এখানে ক্লায়েন্ট একটা জব সারে, জবে ধরেন যে সবাই অ্যাপ্লাই করে, অ্যাপ্লাইটা যার ডিসক্রিপশনটা যত ভালো করে বুঝাইতে পারবে ক্লায়েন্ট তত ইমপ্রেস হয়। অনেকে আমরা ইংলিশে কম বোঝার জন্য এই অ্যাপ্লাই করতে গিয়েই ধরা খাই। কি খাই? ধরা খাই। অনেকে কপি পেস্ট করে, যে স্যার তো কয়া দিছে 6 লাইন মুখস্থ, ওই 6 লাইন বারবার লেখে যে স্যার আপনার কাজটা করছি, আপনার কাজে এই চাইছেন, মানে আপনার কাজের যেটা চাইছেন সেটা আমি করে দিতে পারবো, আপনি আমাকে হায়ার করেন, আমি আপনাকে স্যাটিসফাইড করব। এটা যদি সব সময় লেখেন আপনি কাজ পাবেন না। আপনাকে ওই কাজের ডিটেলস পড়তে হবে। কি করতে হবে? কাজের ডিটেলস পড়তে হবে, ক্লায়েন্ট কি কি চাচ্ছে এই জিনিসগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি এই কাজগুলো কিভাবে ক্লায়েন্টকে দেবেন। এটা বোঝার পর দেন আপনি ওই ব্রিফে, প্রত্যেকটা কাজের ব্রিফিং আলাদা, প্রত্যেকটা কাজের অ্যাপ্লিকেশন আলাদা হবে। এখন যদি মনে করেন যে আমি একই অ্যাপ্লিকেশন কপি পেস্ট করব, 100% মাথায় রাখেন কাজ পাবেন না। এবং এই মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া সো টাফ। এগুলোর উদাহরণ হচ্ছে আপওয়ার্ক, পিপল পাওয়ার আওয়ার। বুঝাতে পারছি? এগুলো কি বেস? অ্যাপ্লাই বেস। অর্থাৎ ক্লায়েন্ট এখানে কাজ ছাড়বে, আমাকে অ্যাপ্লাই করতে হবে, ক্লায়েন্ট যদি আমারটা পড়ে ওর ভালো লাগে ইন্টারভিউ নেবে, নিয়ে দেন আমাকে কাজের অর্ডার করবে, আর আমি কাজ করি আপওয়ার্ক। হ্যাঁ, 2010 সাল থেকে পিপল পার আওয়ার। আচ্ছা, তো এখন আমরা এই তিনটা পেজের মধ্যে তো ক্লিয়ার বুঝতে পারছি কোনটা কিভাবে কাজ করে। এখন আমার রিকমেন্ড হচ্ছে যারা ফ্রেশার, মানে আপনারা নতুন কাজ শিখতেছেন, আপনাদের শেখার অনেক কিছু আছে। আপনারা যেটা বেস করবেন সেটা হচ্ছে কন্টেস্ট বেস এন্ড গিগ বেস। বুঝাইতে পারছি? এই দুইটা বিগিনারদের জন্য বেস্ট। কারণ কন্টেস্টে যখন আপনি যাবেন তখন আপনি কি করবেন? অনেক কিছু শিখতে পারবেন। এক একটা ব্রিফিং দেখে আপনি অনেক কিছু জানতে পারতেছেন, নিজে নিজে ডিজাইন করতেছেন। কিছুদিন পর আপনাদের প্রত্যেকদিন 10টা করে আমি কন্টেস্ট করাবো। কয়টা করে? 10টা করে পার ডে, 10টা করে বা 5টা করে কন্টেস্ট করাই লাগবে। যদি করতে পারেন আপনার ইনকামের দায়িত্ব আমি নেব, আর যদি না করতে পারেন আপনি যা ইচ্ছা করেন, আই ডোন্ট কেয়ার। কারণ এখানে প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। আমি আপনাদের কাজ দেই, যারা কাজ করে না তারা কি আগায় যায় না পিছে যায়? অবভিয়াসলি পিছে যায়। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি কন্টেস্ট করেন, আপনি যদি কন্টেস্ট না করেন আপনি কি আর্নিং করতে পারবেন? খালি তো শিখে লাভ নাই। তাহলে এই কয়টা তো ক্লিয়ার। এবং আপনাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ফাইবার এবং ফ্রিল্যান্সার আগে শুরু করব, এবং যারা সফল হবে তাদেরকে আপওয়ার্কের ধারণাটা দিব। আপওয়ার্ক নিয়ে যদি প্রথমেই কঠিনটা নিয়ে যদি আপনাদের ধারণা দেই আপনারা কিচ্ছু করতে পারবেন না, এবং শেষে ওই যে তলা খাইও হবে, স্যান্ডেলের তলা খাওয়া হবে, কাজ পাবেন না। এরপর হচ্ছে রয়্যালিটি ইনকাম। এখন হোয়াট ইজ রয়্যালিটি ইনকাম? ইউটিউব চিনি? ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করে না, ভিডিও তো থেকেই যায়। এক ভিডিও থেকে ধরেন 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, যদি 10 বছর 5 বছর 15 বছর চলে যায়। যেমন দিলবার গানটা প্রায় 2 বছর আগের না? ওই গানটা দিয়ে কিন্তু এখনো ইনকাম হয়, জানেন? এখনো ইনকাম হয়। কারণ ও একবার আপলোড করছে, ওটাতে অ্যাড দেখাচ্ছে, ওই অ্যাডের ওপর বেস করে ইনকাম হচ্ছে। আর ইউটিউবে যারা করে, ইউটিউবে একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ ওখানে জ্ঞান নিতে আসে না, বিনোদন নিতে আসে। সো যদি মনে করেন আমি গ্রাফিক ডিজাইন শিখছি, আমি টিউটোরিয়াল বানাবো, আপনারা কেউ খাবে না, এটা ভুল কথা। কয়টা দেখেন? আপনি একটা গানের ভিউ দেখবেন, একটা ফানের ভিউ দেখবেন, আর একটা টিউটোরিয়ালের ভিউ সংখ্যা দেখবেন। টিকটক কেন এত জনপ্রিয়? টিকটক কেন এত জনপ্রিয় হয়েছে? করোনার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক অ্যাপ। কেন? কাম পাইনি, আকাম নিয়ে ব্যস্ত মানুষ, তাই না? তো বিষয়টা এইটা, মানুষ আপনি যদি শিখতে চান সারা দুনিয়া আপনাকে শেখাবে, কিন্তু আপনি যদি শিখতে না চান সারা দুনিয়াকে কেউ আপনাকে শেখাতে পারবে না। আপনার মেন্টালিটি কি আছে এইটা ডিপেন্ড করে। আর মানুষ রিল্যাক্স মুডে থাকতে পছন্দ করে, বেশি প্যারা নিতে চায় না। এই কারণে ইউটিউবে বিনোদনের জন্য মানুষ ঢোকে। সো যারা ইউটিউবিং করবেন তারা মাথায় রাখবেন, আপনি কখনো টিউটোরিয়াল কে হচ্ছে বেজ নিতে পারবেন না। বেজ তখনই নেবেন যখন আপনি ভালো মানের এডিটর হইতে পারবেন।
এডিটিং বা ভিডিও শো আপের ওপর ডিপেন্ড করে কিন্তু ভিউয়ার বাড়ে। গানগুলো এত ভালো মানুষ দেখে কেন? ওগুলো কত সুন্দর করে এডিট করা জানেন, কত ইফেক্ট দেয় ওটার মধ্যে। একটা গান বানাইতে অনেক টাইম লাগে। ওই রকম যারা ভালো মানের টিউটোরিয়াল বানায় তাদের ভিউ বেশি, শুধুমাত্র তাদের ভিউ বেশি। আর আপনি কোনো ইফেক্ট দিতে পারতেছেন না, খালি রেকর্ড করে ছেড়ে দিচ্ছেন, আপনি ওটা দেখবেই নাকি? বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন রয়্যালটি ইনকামের ক্ষেত্রে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আমরা শুধু কাজ করে আপলোড দিয়ে রাখবো। কি করে রাখবো? আপলোড দিয়ে রাখবো। হিউজ পরিমাণ কাজ আপলোড দিয়ে রাখতে হবে, কেননা এইখানে পার 100/1000 ডাউনলোডে আপনি পাবেন হচ্ছে $1। কত? $1 100 ডাউনলোড অথবা 1000 ডাউনলোডে পাচ্ছেন $1। তার মানে আপনার যদি এখানে ধরেন যে 1000 রিসোর্স রাখছেন, আপনি 1000 ডিজাইন আপলোড করে রাখছেন, যত বেশি আপলোড করবেন তত আপনার আর্নিং এর সুযোগটা বেশি। বুঝতে পারছি? আর যদি আপনি আপলোডই না করেন, যদি 5টা 10টা আপলোড করে বসে থাকেন যে ডাউনলোড হয় না, আপলোডও করতেছি না, এই জিনিসটা হয় যখন আমরা মার্কেট প্লেসে ঢুকাই স্টুডেন্টদের, তখনই এই কাহিনীটা হয়। 1 মাস 2 মাস ট্রাই করে কাজ পায় না, ছিটকে পড়ে। ছিটকে পড়ার মেইন কারণ হচ্ছে সে ধৈর্যহারা হয়ে যায়। ওই যে প্রতিদিন 10টা করে বা 5টা করে কন্টেস্টের কথা বললাম না, এটা যদি না করেন আপনি জীবনেও কাজ পাবেন। কারণ যখন আপনি এটাতে কন্টিনিউ থাকবেন তখন আপনি গিগ নিয়েও কন্টিনিউ থাকবেন। আপনি যখন কন্টিনিউ থাকবেন না, 1 মাস 2 মাস 3 মাস সময় দেবেন না, অটোমেটিক্যালি ইউ উইল বি ড্রপ আউট। বুঝতে পারছি? বাংলাদেশে 4 থেকে 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে যারা ইনকাম করে, কিন্তু অ্যাক্টিভ ফ্রিল্যান্সার কতজন জানেন? অ্যাক্টিভ ফ্রিল্যান্সার অনলি 50,000। অনলি কোথায় 6-7 লক্ষ ফ্রিল্যান্সার। আমিও কিন্তু ফ্রিল্যান্সার, অ্যাক্টিভ ফ্রিল্যান্সার না। আমি যখন টপ রেট ফ্রিল্যান্সার ছিলাম তখন আমার মান্থলি ইনকাম ছিল 1 লাখের উপরে। কিন্তু এই যে ফ্রিল্যান্সিং এর একটা অসুবিধা, সেটা হচ্ছে যখন কাজ আসবে তখন আপনার ইনকাম, যখন কাজ আসবে না তখন আপনার বসে থেকে উকুন মারার লাগবে, মুড়ি ভাজার লাগবে। বুঝছেন? সো ফ্রিল্যান্সিং বিষয়টাকে যদি আপনি প্রফেশনালি নেন তাহলে ভালো কিছু করতে পারবেন। প্রফেশনালি যদি না নেন, যদি মনে করেন যে না আমি একটা জব করব, পাশাপাশি করব, তাহলে আপনাকে সেইভাবেই নিতে হবে। কিন্তু তখনই আপনি সফল হবেন যখন কোনো কিছুকে প্রফেশনালি নেবেন। অনেকে মনে করে যে এখন একটা জব করতেছি, পাশাপাশি যদি একটা ইনকাম করতে পারতাম। এটা ফুললি রং আইডিয়া, ফুললি রং আইডিয়া। আপনি কখনোই করতে পারবেন না, কারণ সময় দেওয়াটা ম্যাটার করে। অনেকে এখানে জব করেন না, তাদেরকে আমি হোপলেস করতেছি না, তাদেরকে আমি এটা বলতেছি আপনি যদি করতে চান আপনাকে এটার জন্য ডেডিকেটেড টাইম বের করতেই হবে। 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, একটা নির্দিষ্ট টাইম বের করতেই হবে। আপনি যদি মনে করেন যে আজকে বের করছি, কালকে বের করব না, পরের দিন যদি হয়তো হইলো, নাহলে পরের দিন বের করব, ইউ উইল বি ড্রপ আউট। ক্লিয়ার? কারণ মানুষের পকেট থেকে টাকা বের করা এত সোজা না, তাই কি না? আচ্ছা, তো রয়্যালটি ইনকাম তাদের জন্যই যারা মনে করে যে না আমার এগুলা কোনো কিছুই হবে না, গিগ বানায় রাখছি, কাজ হচ্ছে না, কন্টেস্টও করতে ইচ্ছা করে না, অ্যাপ্লাই তো দূরের কথা। যার কন্টেস্ট করতে ইচ্ছা করবে না সে অ্যাপ্লাই যাবেই না, ভুলেও যাবে না, গ্যারান্টেড। যে নর্মাল খালি কাজ করে আপলোড দেবে, ওখানে ক্লায়েন্টের সাথে কথাও কইতে হয় না, খালি আপলোড দেবে যে আমি কাজটা করেছি, এই থিমে আমি কাজটা করেছি, আপনি দেখেন, এইটুকু লিখে যাই, সাবমিট করতে পারে না, কন্টেস্টে যাইতে পারে না। তাই প্রত্যেকটা জব করবে আর অ্যাপ্লাই করবে, আমরা শোনাইতেছেন এটা কখনোই পসিবল না। সো যখন এই 2টা দেশে সাকসেস হবে তখন অটোমেটিক্যালি এটাতে যেতে পারবে। আর এইটার বিষয়টা তো আপনাকে খালি কাজ করে যেতে হবে, টাকা ইনকাম হোক না হোক ওটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মানে এইটা আপনাকে খালি রিসোর্স ওখানে আপলোড দিতে হবে। যেমন ইউটিউবাররা কি করে, খালি একের পর এক ভিডিও, প্রতি সপ্তাহে ভিডিও দেয় না, কেন দেয়? কিছু ভিডিওতে কন্টেন্ট থাকুক না থাকুক, ভিডিওকে দিতেই হবে। আপনার ডিজাইন সুন্দর হোক অসুন্দর হোক, আপনাকে প্রতিদিন আপলোড করতেই হবে। সবকিছুর একটা অ্যালগোরিদম আছে। যেমন এই যে আপনি এখানে একটা ক্লাস করতেছেন, ক্লাস করে মাঝখানে আমি 2 দিন বন্ধ দিছি না, ওই মেহেদি কি করা শুরু করে, স্যার আজকে কি ক্লাস হবে বলে না? রেগুলারিটি একটু যদি ডিসঅ্যাক্টিভ হয়ে যায়, রেগুলারিটি ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনার মধ্যে ডিসএবিলিটি চলে আসবে। আমি কিন্তু বারবার বলছি এটা রেগুলার ডে ক্লাসে,
এটা যতক্ষণ পর্যন্ত আমি না মানা করব ততক্ষণ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। আর ও তাও সন্দেহ করতেছে, কারণ কি এখানে ডিস্ট্রাকশন চলে আসছে। বিষয়টা বোঝেন নাই? এইরকম আপনি ধরেন সপ্তাহে 2টা করে আপলোড দিচ্ছেন, আপনি 2 সপ্তাহ দিলেন না, আপনার অ্যালগোরিদম মিস্টেক করবে ওখান থেকে। কারণ আপনাকে অটোমেটিক্যালি একটা কি দেয়, র্যাঙ্কিং দেয় যে আপনি আপলোড করতেছেন, আপনি অ্যাক্টিভ আছেন, র্যাঙ্কিং দেয়। এই র্যাঙ্কিংটা মিস করবেন না। র্যাঙ্কিং মিস করা মানে আপনার ডাউনলোড ফল মারা, আর আপনার ডাউনলোড ফল মারা আপনি ইনকাম নেই। বুঝাতে পারছি? সো এগুলোর ক্ষেত্রেও তাই, আপনি অ্যাক্টিভ থাকলে নক পাবেন, অ্যাক্টিভ না থাকলে নক পাবেন না। বুঝাতে পারছি? আচ্ছা, তো এই ছিল মার্কেট প্লেসের ক্লাসিফিকেশন এবং ব্রিফিং। এখন আমরা যাব হচ্ছে মার্কেট প্লেস রুলস। কিসে যাব? রুলস। আমরা মার্কেট প্লেসের ক্লাসিফিকেশন তো বুঝতে পারছি, তাই না? এখন হচ্ছে RULES রুলস। ফার্স্ট বিষয়টা হচ্ছে, আমি যদি নিয়ম না জানি বা আইন না জানি, তাহলে কিন্তু আমার আইন অমান্য করার পসিবিলিটি 100%। আর আইন যখনই অমান্য করব তখনই আমি শাস্তির আওতায় আসবো, তাই কি না? ওকে, তো এখন যেহেতু আমরা গিগ বেস মার্কেট প্লেস বা সার্ভিস বেস মার্কেট প্লেসে ঢুকবো, সেহেতু আমাদের ফাইবারের কিছু বেসিক নিয়ম আমাদের জানতে হবে। এখন বেসিক নিয়ম কানুন কি আমরা নিজেরাই পড়বো, নিজেরা পড়ে এটা আপনাদের থেকে আমি ব্রিফ করে দিব, ঠিক আছে? তা এই পাশ থেকে মৌলিকা পড়ো, এখানে কি বলছে পড়ো, এইটুকু পড়ো। সামনে যান, সামনে। পড়েন। অনেকেই ফাইবার কাজ করে কিন্তু ফাইবারের বেসিক নিয়মগুলো জানেন না। তাদের জন্যই আজ আমার এই লেখা। যারা ফাইবারের নতুন তারা ফাইবারের অনেক সাধারণ নিয়মকানুন না জানার কারণে তেমন একটা সুবিধা করে উঠতে পারেন না, তাই তাদের এই নিয়মকানুনগুলো জানা প্রয়োজন। তার মানে আপনি যদি নিয়ম কানুন না জানেন, আপনি সফল হওয়াটা বিঘ্ন ঘটবে, তাই তো? আচ্ছা, পাশের জন পড়েন। একটি আইপি একটি মাত্র অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে হবে। যদি একটি আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট ওপেন করা হয়, তাহলে ফাইবার কমিউনিটি উভয় অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়ে সেটা যেই হোক না কেন, আপনি যদি লেভেল 2 সেলারও হন তাহলেও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে একটা ওয়ার্ড আসছে আইপি। আইপি মানে জানি? স্যার এখানে কি রিয়েল আইপি ব্যবহার করতে হবে? আইপি কে বলা হয় ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ডিভাইসের ক্ষেত্রে একটা কাজ হয় আইপি, DEVICE, ডিভাইস আইপি, যেটাকে বলা হয় ডিভাইস আইডেন্টিটি। আইপি বা আইডেন্টিটি, বুঝতে পারছি? তাহলে আইপি মূলত দুইটা, কিন্তু আমরা যেটা মূলত বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইপি যেটা, ঠিক আছে? আপনি যখন ইন্টারনেট চালান, সার্ভারে কিন্তু আপনার একটা আইপি অ্যাড্রেস চলে যায়। কি চলে যায়? আইপি অ্যাড্রেস চলে যায়, যে এই আইপি নাম্বার থেকে আমি এখানে ইন্টারনেট অ্যাক্সেস করতেছি। তো ওইটাকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আবার আপনি যে ডিভাইস থেকে ইন্টারনেট চালাচ্ছেন, এই ডিভাইসের একটা আইডি আছে না, এটাকে বলা হয় ডিভাইস আইপি। অনেক সময় সিনেমাগুলোতে দেখবেন যে যেখান থেকে হ্যাকিং করা হয়, পুলিশ যদি জানতে পারে ওখানেও ব্লাস্ট করে, মানে কম্পিউটারগুলো নষ্ট করে ফেলে। কেন নষ্ট করে? এই যে ডিভাইস আইপিটা বের করে, ইন্টারনেট আইপি থেকে ডিভাইস আইপিকে ক্যাচ করে ওই যে কোথায় আছে এটা লোকেশন বের করে ওখানে পুলিশ রেড করে। বুঝাইতে পারছি? তার মানে আপনি যখনই ইন্টারনেট অ্যাক্সেস করবেন, প্রথমে আপনাকে দেবে ইন্টারনেট প্রোটোকল, এবং সেটা অবশ্যই এই ডিভাইস আইপি কভার করবে। ডিভাইস আইপির সাথে এই আইপিটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা দুটাই কানেক্টিভিটি থাকে, যে এই আইপির সাথে এই আইপিটা কানেক্টেড, তারপরে আপনি জিনিসটা চালাতে পারবেন বা ওয়েব ব্রাউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? তো এই আইপিটা এখানে কোন আইপি বুঝাইছে? এখানে তো দুইটা আইপি আমরা শিখলাম, তাই না? এখানে মূলত বুঝাইছে ডিভাইস আইপি। কোনটা? ডিভাইস আইপি।
আর একটা বিষয় আছে, ইন্টারনেট আইপিটাও এখানে মুখ্য। অর্থাৎ ফাইবারে যদি একই ইন্টারনেট লাইন দিয়ে আপনি যদি কেবল লাইন মানে এই যে আমার এখানে তার দিয়ে লাগানো আছে না কম্পিউটারটা, ধরেন এই কম্পিউটারে আমি ইন্টারনেট চালাচ্ছি, ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছি, ওই কম্পিউটারটা আমার কি আছে, ধরেন এই কম্পিউটারটা আমার ফাইবার কেবল দিয়ে লাগানো, আমার বোন বা আমার ভাই চালাচ্ছে, ও ফাইবারের অ্যাকাউন্ট ক্লিনজিং করে, আমও করি, দুইটা অ্যাকাউন্টই বাস খাবে। বুঝাতে পারছি? অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ম্যাচ করলেও বাস খাবে, ডিভাইস আইপি ম্যাচ করলেও বাস খাবে। মানে আমার এটাতে যদি আমি দুইটা অ্যাকাউন্ট চালাই, আমার ডিভাইসে আমারটাও চালাচ্ছি, আমার ফ্রেন্ডেরটাও চালাচ্ছি, বা আমার ভাইয়েরটাও চালাচ্ছি, অ্যাকাউন্ট বাস খাবে দুটাই। আবার যদি আমি একই ইন্টারনেট লাইনে ফাইবার কেবল লাগায়া যদি দুইটা অ্যাকাউন্ট চালাই, দুইটা পিসে কিন্তু, তারপর ফাইবার লাগাইছি, তাহলেও বাস খাবে। তাহলে একই ভাষায় যদি দুইজন চালায় তাহলে সলিউশন আছে তো, আমি তো ওখানে যাই নাই। অবশ্যই কেবল কানেকশন থাকা যাবে না। কি যাবে না? কেবল কানেকশন থাকা যাবে না। যখনই কেবল কানেকশন থাকবে না, আপনি যখন ধরেন যে আমার দুইজন, আমার ইন্টারনেট আইডি কয়টা? একটা, কিন্তু ডিভাইস দুইটা, ধরেন দুই বোনে দুইটা চালায়, হইতে পারে না? সেই ক্ষেত্রে একটা থাকবে ল্যান্ডলাইনে আর একটা থাকবে ওয়াইফাই লাইনে। বুঝাইতে পারছি? যদি ওয়াইফাই লাইনে চালান তারপরও রিস্ক থাকে 50%, যে কোনো সময় ডিসএবিলিটি হতে পারে, রিস্ক থাকে, কিন্তু এটা খুবই কম ধরে। ও যখন দেখে যে ইন্টারনেট আইপি একই রকম, ডিভাইস আইপি আলাদা এবং দুইটা আলাদা ডিভাইসে চলতেছে, তখন এটা ইগনোর করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে? ইগনোর করে, কিন্তু ওরা যে কোনো টাইমে এটা ধরে ব্যান করে দিতে পারে। বুঝতে পারছি? এই জন্য আমি সাজেস্ট করব, যখন ফাইবারে ঢুকবেন, যদি চালানোই লাগে, আপনি মোবাইল ডাটা থেকে কানেক্ট করেন হটস্পট, শুধু ফাইবার যতক্ষণ চালাবেন ততক্ষণ, ফাইবার লগ আউট করে দিলেন, তারপরে মোবাইল ডাটা থেকে মানে ওটা ডিসকানেক্ট করে ওয়াইফাই চালাচ্ছেন, কোনো সমস্যা নেই। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? ধরেন আমি ফাইবার অ্যাকাউন্টে আমার ভাই হচ্ছে ফাইবারে ঢুকে আছে, এখন ও তো ফাইবারে ঢুকেই আছে, ও তো নেট চালাচ্ছেই বাসার ওয়াইফাই দিয়ে। এখন আমি এই টাইমে ফাইবারে ঢুকবো, তা আমি এই সময় ফোন থেকে ঢুকবো, মানে ফোনের হটস্পট থেকে কানেক্ট করবো আমার ডিভাইসটা। বুঝাইতে পারছি? তাহলে না, আমি আমার ফোনে তো ওয়াইফাই নেট চালাই, আমার ফোনে ডাটা কিনতে হবে, আমি ফোনের ওয়াইফাই থেকে ঢুকতে বলি নাই। ফোনে ডাটা কিনবেন, সেই ডাটাটা ওয়াইফাই কানেক্ট করে এই ডিভাইসে ঢুকবে, আমি এটা বুঝাইছি। এ ঢুকে থাকা অবস্থায়, এ কি থাকা অবস্থায়? কানেক্ট থাকা অবস্থায়। যে এই আমি আমার ফ্রেন্ডে বললাম, এই এখন নতুন একটা জব সার্চে অ্যাপ্লাই কর। অ্যাকাউন্ট দুইটা হলেও সেক্ষেত্রে আলাদাই লাগবে, নেটটা আলাদা। আপনি এখানে ফোনে কি ডাটা নিছেন, ডাটা বা এমবি নিছেন, এই এমবি হটস্পটে কানেক্ট করলেন, বাট ও কিন্তু বাসারটা চালাচ্ছে। ধরেন আমি ওকে বলতেছি যে এখনই একটা জব সার্চে, জবটা তুইও করতে পারবি, আমিও করতে পারবো, দুইজনে অ্যাপ্লাই করি, এট এ টাইমে দুইজনকে ঢুকতে হবে কিনা? সেই সময় আমরা অবশ্যই এটা মোবাইল ডাটা থেকে চালাবো, আর ওইটা ওয়াইফাই থেকে চালাবো। বুঝতে পারছি, দুইটা আপনার ইন্টারনেট লাইন লাগবে, বিষয়টা এটা। কিন্তু ম্যাক্সিমাম টাইম যদি ওটা অফ থাকে, সেই ক্ষেত্রে আপনি ওই ওয়াইফাই দিয়ে এটাতেও ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই, অফ থাকা অবস্থায় ঢুকতে পারবেন। মানে একসাথে যদি দুইটা চালান, ও হচ্ছে এই যে ইন্টারনেট আইপি এটাও পাবে, ও ম্যাচ করবে যে এটা এক হয়ে গেছে দুইটা। স্যার ম্যাক বাইন্ডিং করে দিলে স্যার সমস্যা হবে স্যার? ম্যাক তো ডিভাইস আইপি, ম্যাক কি? দুটো যদি ম্যাক মানে ডিভাইস আইপি, অটোমেটিক্যালি দুইটা ডিভাইসের ম্যাক আলাদা থাকে। তাহলে আপনি ওটা আলাদা করে দিলেই কি না দিলেই কি, আমার ইন্টারনেট আইপি কিন্তু সেম, হ্যাঁ ওটা কমন থাকতেছে। তার মানে ও তো এখানে 50% আপনার চান্স আছে কি না? তাহলে আপনি ম্যাক আলাদা করলেই কি না করলেই কি একই জিনিস। স্যার আমরা তো গ্রুপ প্যাডের লাইন নিচ্ছি, তো দেখা যায় আমি প্রতিবেশী আমি একই লাইন নিয়ে তো কাজ করতেছি। হ্যাঁ, তো ওরা তো ওদের না, IP আলাদা। যেটা চালাতে পারে, আমি তো চালাচ্ছি, তাহলে কি ওটাও কি সমস্যা? ও যদি ফাইবারে চালায়, ফাইবারের ক্ষেত্রে সমস্যা এটা। স্যার এটা তো হবেই তো স্যার, কারণ আমি এক জায়গা থেকে নিছি,
এখন 10টা ভাষায় আছে, 10টা ভাষায় তো চালাইতে পারে এখন তো। না, আপনার হচ্ছে যেখান থেকে নিছেন হ্যাঁ। সেখান থেকে আপনার জন্য আলাদা আইপি দেয় ওরা। শেয়ার ইন্টারনেট হলো আলাদা আইপি দেয়। এটা আপনার কাছ থেকে যদি কেউ নেয় তাহলে সেম হয়ে যাবে। ও আচ্ছা, মানে বিষয়টা বোঝেন, বুঝতে পারছি। ব্যবহার জন্য একটা একটা যখন আপনি একটা কানেকশন নেবেন, এই যে অফিসের জন্য একটা কানেকশন আছে, আমার নিচের অফিসের জন্য আরেকটা কানেকশন আছে, দুইটা আলাদা, তাহলে এটা আলাদা আমি চালাতে পারবো। এখন এখানে আমার 25 জন স্টুডেন্ট চালায়, 25 জন যদি ফাইবারে ঢোকে 25টা অ্যাকাউন্টই শেষ, বুঝতে পারছি? কিন্তু এইখানে একজন চালাচ্ছে, নিচের আলাদা লাইন, ওইখানে আরেকজন চালাচ্ছে, কোনো সমস্যা নাই। অথবা এখানে দুইজন চালাচ্ছে, একজন কিসে চালাচ্ছে, ওয়াইফাই চালাচ্ছে, আর একজন ডাইরেক্ট কানেকশনে চালাচ্ছে, তাহলে প্রবলেম হবে না। কিন্তু স্যার আমরা তখন মানে যে ইন্টারনেট কোম্পানি থেকে আমরা নিব, মানে তখন ওখানে বলতে হবে যে আলাদা আলাদা আছে। ও শেয়ার আইপি যদি দেয় আপনি সেটা ওটা সমস্যা না, শেয়ার আইপি দিলেও আপনার ওখানে পুরো আইপিটাই চেঞ্জ, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনারা চেষ্টা করবেন ডেডিকেটেড আইপি নেওয়ার জন্য। ডেডিকেটেড আইপি নিলে ওই আইপিটা আর কেউ পাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র যদি ফাইবারে কাজ করেন, সেই ক্ষেত্রে যেহেতু আমরা গরিবস নাকি, আমরা তো গরিবস, সো আপনাকে বলবো যে আপনি শেয়ার আইপি দিয়ে চালান, বাট একটু সিকিউর হয়ে চালান, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রথমটা কি বুঝতে পারছি? আপনি যত বড় টপ রেটেড ফ্রিল্যান্সারই হন না কেন, আপনার অ্যাকাউন্ট বাস খাওয়ার জন্য রেডি যদি আইপি ম্যাচ করে। স্যার আরেকটা কথা বলতে, ভাবছি আমি একসাথে দুটো অ্যাকাউন্ট চালাবো না, কিন্তু একটা নেট দিয়ে দুটো অ্যাকাউন্ট চালাতে পারবো, একসাথে চালাবো না, কিন্তু একই ডিভাইসে চালাতে পারবে না। একই ডিভাইসে। এই যে আইপি দুইটা জিনিস বুঝাইছি, একটা ইন্টারনেট আর একটা ডিভাইস আইপি। ডিভাইস আইপি ওটা যে আপনি ম্যাচ করতেছেন। ডিভাইস আইপি যখন দেখবে যে একটু আগে এই আইপি থেকে, এই ডিভাইস আইপি থেকে এক অ্যাকাউন্টে ঢুকছে, আবার ওই আইপি থেকে আরেকটা ঢুকতেছে, তখনই বাস। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমি দুইটা অ্যাকাউন্ট চালাবো, একটা ফোন থেকে চালাতে হবে আর একটা চালাতে হবে আপনার মোবাইল থেকে। ল্যাপটপ থেকে বা পিসি থেকে, ঠিক আছে? কিন্তু এখন সেই সুযোগটা অফ করে দিছে, কারণ ওই যে ফাইবারের অ্যাপ আছে, যে আপনাকে সবসময় কম্পিউটারে কানেক্ট হওয়ার লাগিচ্ছে না, আপনি অ্যাপ থেকেই অ্যাক্টিভ থাকতেছেন, অ্যাপ থেকেই দেখতেছেন। মোবাইলটাই বেশ। সেই ক্ষেত্রে মোবাইলে আপনি দুইটা অ্যাকাউন্ট চালানোই ভালো। আমি বলবো যে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টে চালান, এটা বেস্ট। ওই যদি সফল হন একটাতেই সফল হবেন, আর যদি সফল না হন ওই 10টা করে লাভ নাই, তখনই 10টা বা আরেকটাতে যাবেন, যখন একটা নষ্ট হবে তখন। স্যার আমি যখন মানে মোবাইলে দেখবো আর কি নোটিফিকেশনগুলো, ল্যাপটপে আপনার একই ইন্টারনেট দিয়ে চালালে তো আর সমস্যা নেই। না, তখন সমস্যা নেই, কারণ মোবাইলে অ্যাপ ওটা এপিকে, আর যখন ইয়াতে কম্পিউটারে ঢুকতেছে এটা ব্রাউজারে ঢুকতেছে, ওর কাছে দুইটার আইপি যায় যে এটা অ্যাপ দিয়ে ঢুকছে, মানে এটা মোবাইলে ওর অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। কিন্তু যদি মোবাইলে ব্রাউজার দিয়ে ঢোকেন, আবার এখানেও ব্রাউজার দিয়ে ঢোকেন, তখন দেখবে কি ব্যাপার, একই অ্যাকাউন্ট দুইটা ডিভাইস থেকে ঢুকছে, সাথে সাথে ব্লক। তার মানে আমরা মোবাইলে ইউজ করলে অবশ্যই অ্যাপ ব্যবহার করবেন, আর যখন ডিভাইস দিয়ে ঢুকবেন তখন ব্রাউজার, ঠিক আছে? কিন্তু এই যে মোবাইলে যখন ব্যবহার করব, অ্যাপ ব্যবহার করব, এই কথাটা ঠিক, কিন্তু অ্যাকাউন্ট করার সময় মোবাইলে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আলাদা, মানে অ্যাকাউন্ট যখন করব তখন অ্যাপ থেকে অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলা হয়। আগে আমি অ্যাকাউন্ট করে নিলাম, তারপরে আপনি অ্যাপ ইনস্টল দিলেন আর হচ্ছে ব্রাউজারটারে ব্যবহার করলেন না, সেটা ভিন্ন জিনিস। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট করব তখন এটা আসবে, বাট যখন আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, তখন আমি মোবাইলে অ্যাপ ইউজ করব, ব্রাউজারে ঢুকবো না, আর কম্পিউটারে ব্রাউজার দিয়ে আমি কানেক্টিভিটি পাবো। বুঝাইতে পারছি? আচ্ছা, 1 নম্বর বুঝাতে আমার এতক্ষণ গেল। এখন এটা পড়েন, কেউ একজন পড়েন। সুলতান পড়ছো তুমি? তা পড়ো, তুমি পড়ো। একটি পেপাল অ্যাকাউন্ট একটি মাত্র অ্যাকাউন্টের জন্য, তবে অনেক ইউজার আছেন তারা একটি পেপাল অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট এ ব্যবহার করে তাদের সাথে অ্যাকাউন্ট হারিয়েছে। যেটা বললেন ঠিক। ওই যে উত্তর পেছো? আচ্ছা, এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে পেপাল। আর হোয়াট ইজ পেপাল? পেপাল হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমরা যে টাকাটা ইনকাম করি, আমরা কিন্তু টাকা ইনকাম করি না, আমরা ইনকাম করি ডলার, ঠিক আছে? ডলার আর টাকার মধ্যে পার্থক্য আছে। ডলার হচ্ছে আমেরিকান কারেন্সি, আর টাকা হচ্ছে বাংলাদেশি কারেন্সি। তো আমরা কাজ করব, যে কাজই করি না কেন, যেহেতু অনলাইন বেস কাজ, সার্ভিস বেস কাজ, এটা হচ্ছে ডলার পাবো আমরা, ঠিক আছে? আর ডলারটা যখন বাংলাদেশে আমরা নিয়ে আসবো, তখন টাকাতে কনভার্ট করতে হয়।
তো এই কনভার্ট করার মাধ্যমটাই হচ্ছে পেপাল, বা এটাকে বলা হয় হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এটাকে কি বলা হয়? পেমেন্ট গেটওয়ে। মানে একদিক দিয়ে ডলার ঢুকাবো আর একদিক দিয়ে টাকা বের হবে। একটা কথা আছে না, আওয়ামী লীগের এই দিক দিয়ে যুদ্ধাপরাধ যেগুলো ওই দিক দিয়ে মুক্তিযোদ্ধা বাড়ায়, ওই রকম। মানে এই দিক দিয়ে ডলার ঢুকাবো, ওই দিক দিয়ে টাকা বের হবে। বুঝতে পারছি? সাকা চৌধুরী বলছিল এটা। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা তো ইনকাম করতেছি ডলার, এটা তো টাকায় কনভার্ট করতে হবে নাকি? নাকি ডলার খাবেন? ডলার ব্যবহার করতে পারবেন? বাংলাদেশে কোথাও ডলার ব্যবহার করতে পারবেন না। তো আপনাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ডলারটাকে টাকাতে কনভার্ট করতে হবে। কনভার্ট করে দেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে নেন বা যেখানেই হোক, যেভাবে হোক, বিকাশেও নিতে পারবেন। এখন বিকাশ, নগদ এগুলোতেও নেওয়া যায়। তো এখানে বলছে এই যে পেমেন্ট গেটওয়ে, আপনি একটা অ্যাকাউন্টের জন্য একটাই ব্যবহার করতে পারবেন এবং আপনি যে নামে রেজিস্ট্রেশন করছেন ওই নামই হইতে হবে। অর্থাৎ যেহেতু এটা ইকোনমিক্যাল টার্ম, ইনকামের একটা বিষয়, সব কিছু আমরা আমাদের ভোটার আইডি দিয়ে করতে হবে। ক্লিয়ার? ভোটার আইডি থেকে যদি একটু কম বেশি হয়, আমার শুধুমাত্র এমডির পরে একটা ফোটার জন্য টাকা আটকে দিছিল, 1 লাখ টাকা আটকে দিছে, ঢোকে না। পরে ব্যাংকে যায় আমি টাকা দিয়ে আগে ফোটাটা তুলে ফেলছি। মানে অ্যাকাউন্টে যা বলছে যে আমার টাকা আসতেছে না, এই ফোটার জন্য ফোটাটা মিশে ফেলতে হবে, মানে ফোটাটা দেওয়া যাবে না। পরে ওরা বলছে ঠিক আছে, ফোটাটা উঠে দিছে, তারপরে টাকাটা আসছে। বুঝাইতে পারছি? সো আপনার নামের স্পেলিং যেখানে যে অক্ষর আছে, যেভাবে আছে ওইভাবেই দিতে হবে। এখন যদি মনে করেন যে না আমার নাম নাজমুল সাকিব সুলতান, আমি খালি সুলতান দিয়ে অ্যাকাউন্ট করবো, আপনি জীবনে টাকা তুলতে পারবেন না, খালি ওই কাজই করে দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনার যেটা অথেন্টিক নাম, ভোটার আইডিতে যেটা আছে সেটা দিয়েই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বলছে একটা অ্যাকাউন্টের জন্য একটা পেপ্যাল অ্যাকাউন্টই আমরা ব্যবহার করব, একাধিক পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। এরপর একটু এতটুকু পড়ি, আরেকজন পড়েন, এটুকু পড়েন। ফাইবারের মেসেজ অপশনের মাধ্যমে আপনি আপনার কোনো প্রকার কন্ট্যাক্ট অ্যাড্রেস ব্যবহার বায়ারকে দিতে পারবেন না। যদি নিয়ে থাকেন তাহলে আপনার প্রথমবার ওয়ার্নিং দিবে, তারপরও যদি দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। স্যার? জি স্যার। আচ্ছা, এখানে কি বলছে? অনেকে চালাকি করি না, যে ক্লায়েন্ট খুঁজে খুঁজে ক্লায়েন্টকে মেসেজ দেই, তাড়াতাড়ি কাজ পাবো। যাও এখানে যাও, কথা বলে আসো, বসো। এখানে বলছে অতি চালাকি করা যাবে না, অতি চালাকের গলায় দড়ি। অনেকে কি করে, ওই যে যারা যারা ফিডব্যাক দেয় ওই ক্লায়েন্টকে বার করে গুতা দেয়, হ্যালো স্যার আমি এই কাজ জানি, আমার এই কাজটা দেন। এটা দেওয়া মাত্র ফাইবার ধরবে, ধরে আপনারা ওয়ার্নিং দেবে, আর একবার যদি কথা কোস তোর অ্যাকাউন্ট সাসপেন্ড। বুঝাইতে পারছি? সরাসরি যোগাযোগ করতে দেবে না। ক্লায়েন্ট এসে যদি আপনার সাথে যোগাযোগ করে তাইলে ঠিক আছে, আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন না। আজব তো, আমার ঘরে সিসি ক্যামেরা লাগানো, আপনি ঘুরিচ্ছেন, কোর্টে যাচ্ছেন না যাচ্ছেন সবই তো আমি জানি। ওরা নক করলে প্রবলেম নাই, কিন্তু ওখানে প্রথমে কি বলছে, ফাইবারের মেসেজে আপনি কোনো প্রকার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে পারবেন না, এইটুকু দেখেন। তার মানে কি হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, ইমেল দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, এগুলো ছাড়া আর কোনো কানেকশনের জায়গা আছে? আর একটা আছে মেসেজ, পরের লাইনে সেটা কয়ে দিছে। যদি দিয়ে থাকেন, মেসেজও দিয়ে থাকেন, তাইলেও বাস খাবেন। একে তো আপনি ইমেল দিতে পারবেন না, ফোন দিতে পারবেন না, ফোন নাম্বার দিতে পারবেন না, বা কোনো কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারবেন না। দ্বিতীয়ত আপনি যদি ক্লায়েন্টকে খুঁজে যদি নক দেন, তাহলেও আপনাকে ফার্স্টে ওয়ার্নিং দেবে, সেকেন্ডে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। বুঝাইতে পারছি? কারণ ওরা তো আপনার মাধ্যমে ইনকাম করতেছে, তাই না? আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি $100 ইনকাম করলেও $20 নিচ্ছে, তাই কি না? তাইলে আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কথা কয়ে আপনি তো মার্কেটের বাইরে টাকা নেবেন, আর ব্যবসা লস না লাভ? তো ওরা চাইবে আমার ব্যবসা লস হোক, হুন্ডি করতে দেবে না। আমার মাধ্যমে কাজ পাইছো, আমার মাধ্যমে কাজ করো। বুঝাইতে পারছি? দেবেন, বাট ক্লায়েন্ট দেখতে পাবে না, ওরা হাইড করে রাখে।
একজনের কন্ট্যাক্ট আর একজন দেখতে পারেন। আচ্ছা এরপরের জন পড়েন, 4 নম্বর এটা পড়েন। একটি অ্যাকাউন্ট ওপেন করার পর সেই অ্যাকাউন্টটি সেই একই আইপি দিয়ে চেক করতে হবে। আইপি পরিবর্তন হলে ফাইবারের কমিউনিটি আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। মানে আপনি যে ডিভাইসটাতে চালাচ্ছেন বারবার ওই ডিভাইসটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি একবার এই ল্যাপটপ থেকে আর একবার ওই পিসি থেকে আর একবার ওই পিসি থেকে লগ ইন করবেন, অ্যাকাউন্ট উইল বি সাসপেন্ডেড। ঝামেলা তো। ঝামেলাই তো, টাকা ইনকাম করা এত সোজা না। তোমাকে বাংলাদেশে একটা বিজনেস করবা, আগে লাইসেন্স করার লাগবে, 3 নাম্বার লাগবে, তারপর আরো কত কি লাগে, লাগে না? অনুমতি লাগে, মেলা কিছু লাগে। ওই রকম বিষয়টা হচ্ছে তুমি ব্যবসা এখানে এদের মাধ্যমে যদি ইনকাম করতে চাও এদের শর্তগুলো মেনটেন করতে হবে। স্যার আমি ল্যাপটপে কাজ করলাম কিন্তু মোবাইলে অ্যাপস দিয়ে যোগাযোগ করলাম, তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে? ওই মোবাইল তো একটা ডিভাইসই নাকি? মোবাইল 2 দিন পর পর চেঞ্জ করেন? হ্যাঁ, মোবাইল একটা ডিভাইস, ল্যাপটপ একটা ডিভাইস, সেটা বলছি। মোবাইলে তো আপনি অ্যাপ চালাচ্ছেন, অ্যাপে সমস্যা নাই, কিন্তু যখনই ব্রাউজারের কথা আসবে তখনই একাধিক ডিভাইস আপনার লগ ইন করা যাবে না। ধরেন যে আপনার মানে হচ্ছে ল্যাপটপে আপনি লগ ইন করলেন, এখন মনে করতেছেন যে আমি একটু আমার ফ্রেন্ডের ল্যাপটপ থেকে লগ ইন করে দেখি তো কী অবস্থা, লগ ইন করা যাবে না। আপনি অ্যাপ ব্যবহার করেন, অ্যাপ থেকে আপনার কি দেখা দরকার দেখেন, কিন্তু আপনার ফ্রেন্ডের ব্রাউজার দিয়ে লগ ইন করা যাবে না। বুঝাইতে পারছি? ব্রাউজার পিসি একই ব্রাউজার পিসি তো একই, ওই যে ওখানে আইপি যায় না? কারণ স্যার আমার ল্যাপটপ যদি পড়াও থাকে, কোথাও যদি আমি ওয়াইফাই কানেক্ট করি, ওখানে ব্যবহার করা যাবে না? ব্যবহার করা যাবে, সমস্যা নাই। ওয়াইফাই নিয়ে ব্যবহার করবেন, করলেও ওয়াইফাই নিয়ে, অথবা আপনার মোবাইলের ডাটা থেকে হটস্পট নেবেন। না স্যার, ল্যাপটপে মনে করেন ফাইবার পড়াই আছে আমার, আমি তো ব্যবহার করি এটা, কোনো কারণে এখানে আসলাম, সেটা যদি আমি ওপেন করতে চাই, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো সাজেস্ট হচ্ছে মোবাইলের হটস্পট ইউজ করা। কারণ এখানে তো আরো 10 জন আছে, আমারও তো অ্যাকাউন্ট আছে, আমারটাও বাস খাবে আপনারটাও বাস খাবে, কি দরকার, নিজে সিকিউরিটি থাকি। আর অবশ্যই যেহেতু এখন ফ্রিল্যান্সিং শুরু হয়েছে, সবাই মোবাইলে ডাটা কিনবেন এবং আপনার মোবাইল দিয়ে আপনার ল্যাপটপে কানেক্ট করবেন যখন ফাইবারে ঢুকবেন। বুঝাইতে পারছি? এটা শুধু ফাইবারের ক্ষেত্রেই, অন্যগুলোর ক্ষেত্রে না। অন্যগুলোর ক্ষেত্রে আইপিটা এত বড় ইস্যু না, যেমন ফাইবার এতটা স্ট্রিক্টলি। আর ফাইবারের রুলসগুলো যদি মানেন অন্য অ্যাকাউন্টগুলো জীবনেও নষ্ট হবে না। এই জন্য ফাইবারেরটা আগে পড়াচ্ছি, কারণ ফাইবারের রুলস বেশি, নিয়ম বেশি, এগুলো যদি মানেন আপনি তাইলে আর অন্য কোনো অ্যাকাউন্ট নষ্ট হবে না। বুঝাতে পারছি? কই গেল? মোবাইলের অ্যাপসটা তো ব্যবহার করা যাবে। হ্যাঁ, মোবাইলের অ্যাপ কোনো সমস্যা নেই, মোবাইল তো ওটা তো অ্যাপস হিসেবে যাচ্ছে, সমস্যা নেই, ওটা আপনি ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবেন। এটা পড়েন কেউ একজন। fiverr.com এর পেমেন্ট মেথড দুইটি, একটা পেপাল এবং একটা হচ্ছে পাইনমানি। এর আগে আমরা পেপাল নিয়ে কথা হইলো না? পেপাল বাংলাদেশে অ্যালাউড না, এখনো অনুমতি পায় নাই। সরকার কাছে অনুমতি চাইছিল, সরকার ইয়ে চাইছে, পার্সেন্টেজ চাইছে। এখন ও কাছে আমি পার্সেন্টেজ দিব না, তোর ওখানে কার্যক্রমী চালাবো না। এই কারণে পেপাল এখন পর্যন্ত আসে নাই। আর পেপাল না আসার কারণে সরকার যে পরিমাণ লস খাইছে ও বুঝতেছে না, ওখানে টাকার ধান্দা করতেছে। তাছাড়া পেপাল যদি আসতো, এত বেশি ট্রানজাকশন হইতো, সরকার এখান থেকে প্রচুর বেনিফিট পাইতো। মানে এখানে তো এখন তো ফ্রিল্যান্সারদের জন্য ট্যাক্স তৈরি হচ্ছে, তাহলে এটাও পাইতো, এটাও করতে পারতেছে না। এখন বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে পিওনিয়ার। কি চলে? পিওনিয়ার। মানে এখন যারাই ফ্রিল্যান্সিং করে হয় পিওনিয়ার ইউজ করে, নাহলে ব্যাংকে ট্রানজাকশন করে। পিওনিয়ারের একটা ইয়ে আছে, মানে হচ্ছে খরচ আছে, বাৎসরিক খরচ আছে। আপনার প্রতি ট্রানজাকশনে $2 করে কাটে। আবার হচ্ছে বাৎসরিক ফি ধরেন যে $10, টোটাল আপনার বছরে $20 থেকে $25 মতো খরচ হয়। $20 মানে জানেন? 2000 টাকা বছরে খরচ পিওনিয়ার চালাতে। তো অনেকে পিওনিয়ারটা চালায়, যারা বিজনেস পারপাসে ব্যবহার করে এরা পিওনিয়ারটা চালায়। আর যারা নর্মালি শুধু ইনকাম করে নিয়ে আসে তারা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসে। যেমন আমারই যত টাকা সব ডাচ বাংলাতে চলে আসে। তো আপনি চাইলে ব্যাংকেও ঢুকাতে পারেন, কিন্তু এইখানে ব্যাংক সিস্টেম আছে না? নাই, নাই। তাহলে আপনাকে কি ব্যবহার করতে হবে? পিওনিয়ার ব্যবহার করতে হবে। আমি আপরকে ব্যবহার করে, আপরকে ব্যাংক আছে, ঠিক আছে, এই জন্য আমার জন্য সুবিধা। আর পিওনিয়ারে যখন নিতে পারবেন, পিওনিয়ার থেকে বিকাশেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা পড়েন, এইটুকু পড়েন। বুঝি নাই? আচ্ছা, আপনি পড়েন।
জোরে পড়বেন, ওই যে দেখা যায়। আপনি যদি ফাইবারে 10টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনার অ্যাকাউন্ট যদি 1 মাস অ্যাক্টিভ থাকে, তাহলে ফাইবার কমিউনিটি আপনার অ্যাকাউন্ট থেকে লেভেল #1 এ নিয়ে নিবে। তারা আপনার অ্যাকাউন্টে একটি লেভেল #1 এ ব্যাচ দিবে। আচ্ছা, কার ইউপিএস শব্দ করতেছে, একটু ইউপিএসটা চেক দেন। বুঝি নাই স্যার এটা বুঝাই দিচ্ছি, ওই একটা পোত পোত শব্দ হচ্ছে তো আমার বিরক্ত লাগতেছে। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে আপনি যদি আপনার দোকান থেকে 10টা প্রোডাক্ট সেল করেন, তাইলে আপনি একটা ট্যাগ পাবেন যে আপনি লেভেল 1 সেলার হয়েছেন। তাহলে আমি বলেছি ফাইবারটা কি দোকানের মতো, আপনি সার্ভিস বা গিগ বানিয়ে রাখছেন, সেখান থেকে যদি 10টা গিগ আপনি সেল করতে পারেন, তখন আপনার একটা পদোন্নতি দেবে। সে পদোন্নতিটা হচ্ছে লেভেল 1 সেলার। বুঝি নাই? 10টা গিগ সেল মানে 10টা কাজ করা। 10টা কাজ করা, 10টা কাজ করলে আপনি লেভেল 1 সেলার হবে। আর যখন লেভেল 1 সেলার হবেন, তখনই কাজ খালি রেগুলার আসা শুরু করবে। বুঝতে পারছি? লেভেল 1টায় যাওয়ার সমস্যা। লেভেল 1-এ যাওয়াটা একটু টাফ, লেভেল 2 আসতে বেশি সময় লাগে না। আপনি শুধু কাজগুলো করে যাবেন, অটোমেটিক্যালি লেভেল 2 আসবে। আমার এক ভাই লেভেল 2 সেলার, ওটা আমি ফ্রিল্যান্সিং এসে ও হচ্ছে ইয়ে করে, প্রোগ্রামিং করে, ইংলিশে পড়ে, রাজশাহী ভার্সিটিতে ইংলিশে পড়ে। ও হচ্ছে পুরো ড্যাশবোর্ড ডিজাইন করে ইয়ে দিয়ে, পাইথন দিয়ে। কারণ ওর হচ্ছে প্যাশন হচ্ছে প্রোগ্রামিং। ওরে আমি আমার একটা যখন হচ্ছে ইন্টারে পড়ে, তখন আমার টিমে কাজ করতো, ওরে আমি বেতন দিয়ে রাখতাম। পরে ওকে আমার এগুলো ভালো লাগে না, আমি প্রোগ্রামিং করবো। ও পাইথন, জাভা এটা খুব ভালো ভালো জানে। তো এখন লেভেল 2 সেলার, এখন কয়দিন R15 না করে। আচ্ছা, তো বিষয়টা এরকম যে আপনি যে কাজটাতে প্যাশনেট হবেন বা যে কাজটাতে কমফোর্টেবল ফিল করবেন, সেটাতেই কিন্তু করে শান্তি পাবেন। যেমন ও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছে অনেক, করে ওর একটা বিরক্ত লাগছে, ভাল লাগে নাই। তো ও যেটাতে প্যাশনেট সেটাতে করেই কিন্তু সফল। তো আপনাদের যদি গ্রাফিক্সে প্যাশনেট হয়ে থাকেন, গ্রাফিক্সে ভালো কিছু করতে পারবেন। যেমন আমি অ্যানিমেশন নিয়ে কাজ করি, অ্যানিমেশনে আমি কিন্তু সফল। আমি যে 2-4টা করে কাজ করি, অ্যানিমেশন নিয়ে কাজ করি। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে বলছে আপনি যদি 10টা গিগ সেল করতে পারেন, আপনি প্রথম অবস্থায় সর্বোচ্চ 60টা গিগ বানাতে পারবেন। কয়টা? 60টা। যখন আপনি বেসিক সেলার বা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করছেন, সর্বোচ্চ 60টা গিগ বানায় রাখতে পারবেন। ধরেন একটা সাবান, একটা বিস্কুট, একটা চানাচুর, এরকম 60টা প্রোডাক্ট রেখে দিলেন। এটা হতে পারে লোগো, এটা হতে পারে ব্যানার, এটা হতে পারে সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট না? 60টা প্রোডাক্টের উপরে আপনি 60টা গিগ বানাইলেন। এখন একটা গিগও 10 বার সেল হতে পারে, 5টা গিগ 2 বার করে 10 বার সেল হতে পারে। আবার কি 60টা গিগ টোটাল 10 বার সেল হতে পারে, পারে কি না? এই যে সেল হলো, আপনার যদি 10 বার সেল হয়, তাইলে আপনার গায়ে একটা ট্যাগ মেরে দেবে যে আপনি লেভেল 1 সেলার হয়ে গেছেন। আর যখন লেভেল 1 সেলার হবেন, তখন অটোমেটিক্যালি কাজ পাওয়ার পরিমাণটা বাড়বে। বুঝাইতে পারছি? আচ্ছা, 7টা গিগ মানে দিতে পারবো, মনে করেন আমরা 7টার মধ্যে কোন একটা ভালো লাগতেছে না, এটা তো ডিলিট করে দিলেন, ডিলিট করে আবার নতুন তৈরি করতে পারবেন। এগুলো আসবে। আর আগামীকাল আমরা অ্যাকাউন্ট করবো। তো আজকে দেখেন আপনার একটা রুলস পড়াইতে আমার সময় চলে যাচ্ছে। আর রুলসগুলো যদি আপনি না পড়েন, আপনি মার্কেট প্লেসে ঢুকতেই পারবেন না। এটা পড়েন, কেউ পড়েন, আপনি পড়েন, জোরে পড়বেন। আপনি যদি ফাইবার 50টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনি অ্যাকাউন্ট যদি 2 মাস অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্ট, তাহলে ফাইবার কমিউনিটি আপনার অ্যাকাউন্টটিকে লেভেল #2 এ নিয়ে নেবে। তারা আপনার অ্যাকাউন্টে একটি লেভেল #2 এর ব্যাচ দিবে। আচ্ছা, তার মানে বলছে আপনি 10টা সেল করলে লেভেল কি দিচ্ছে? 1 দিচ্ছে। আবার 50টা সেল করলে লেভেল 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ওই রকম একই জিনিস যে আপনি লেভেল 2 হওয়া মানে আপনার কাজের অভাব নেই, আর একের পর এক কাজ আসা শুরু করবে। এমনও সেলার আছে একটা গিগ বানাইছে, ওইটাতেই টপ রেটেড। একটা গিগ বানাইছে, খুব সুন্দর করে বানাইছে, রিসার্চ করে বানাইছে, ওটার উপরেই কি হয়ে গেছে? টপ রেট হয়ে গেছে। এরকমও আছে। সো আমাকে যে 60টাই বানাতে হবে, 60টার একটাও কোয়ালিটি ফুল না, তাইলে কিন্তু হইল না। আমি একটা বানাবো, একটা কাজ করেই সারা জীবন আমাকে মানে খাওয়ার অভাব হবে না। বুঝতে পারছি?
শুধু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা, যে বাংলাদেশে আপনার গ্রাফিক ডিজাইন জানতে হবে, ভিডিও এডিটিং জানতে হবে, অ্যানিমেশন জানতে হবে, তারপরে আপনার চাকরি হবে। কিন্তু বিদেশে আপনি একটা কাজ জানেন, একটা কাজ করে শেষ করতে পারবেন না। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এখানে কি বলছে, আপনি যদি এটা পড়েন, একজন পড়েন। আপনি যদি ফাইবারে 250টি গিগ সেল করেন এবং আপনার যদি ভালো ফিডব্যাক থাকে এবং আপনার অ্যাকাউন্ট যদি 4 মাস অ্যাক্টিভ থাকে, তাহলে ফাইবার কমিউনিটি আপনার অ্যাকাউন্টটিকে টপ লেভেলে নিয়ে যাবে। তারা আপনার অ্যাকাউন্টে একটি টপ লেভেলের ব্যাচ দিবে। বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেলে তাহলে পরেরটা যাই, টাইম নষ্ট না করে। অ্যাক্টিভ থাকবে বলতে কি ওটা কখনো বন্ধ করা যাবে না, আমি সবসময় চালু করে রাখতে হবে। অ্যাক্টিভ বলতে আপনি কাজ দিচ্ছেন, ডেলিভারি দিচ্ছেন। ঠিকঠাক কাজ করতেছেন, অ্যাক্টিভ থাকতেছেন, মানে সারাক্ষণ অনলাইনে থাকার লাগবে, বিষয়টা এমন না। মানে অনেক সময় হয় কি যে আপনি গেছেন তো গেছেন, বারাজ লগ আউট করছেন তো করছেন, আর লগ ইনই করেন না। বিষয়টা এরকম হওয়া যাবে না। মানে আপনাকে প্রতিদিনই লগ ইন করে করে চেক করতে হবে। আর এখন এই অ্যাক্টিভের বিষয়টা কাজে লাগে না কেন? এই রুলসটা তৈরি করছে অ্যাপ বানানোর আগে। এখন অ্যাপ হয়ে গেছে, এখন মানুষ অ্যাপে যা গুতা মারে, যেমন ফেসবুকে যা গুতা মারেন না, ওই রকম আমাকে কেউ নক দিল কিনা, এটা গুতা মারলেই অ্যাক্টিভ দেখাচ্ছে। ঘন্টায় ঘন্টায় একটা বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে একবার চেক মারলে, বিষয়টা এইরকম। তো অ্যাক্টিভের বিষয়টা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপস হওয়ার কারণে ইজি হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা পড়েন। লেভেল হ্যাকস অন লেভেল হ্যাকস টু টপ লেভেল এর সুবিধা হচ্ছে প্রচুর কাজ পাওয়া যায়। প্রত্যেকটি কাজের মূল্য অনেক বেশি নির্ধারণ করে দেওয়া যায়। এ পর্যন্ত। আচ্ছা, তাহলে লেভেল 1, লেভেল 2, টপ লেভেলের সুবিধাটা কি? আপনি যখনই লেভেলধারী হবেন তখনই আপনার গুরুত্ব বেড়ে যাবে, আপনার কাজের পরিমাণ বাড়বে। আর একটা বিষয় সেটা বলছে হচ্ছে প্রত্যেকটি কাজের মূল্য অনেক বেশি নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ আমি এখন যে কাজটা করতেছি সেটা $5 করতেছি, আমার কাজ বেশি হয়েছে, আমি এটা $20 নিচে করবো না, করলে আয় না হলে যা, তাই কি না? তার মানে একই কাজই করতেছি আমি, বাট আমার ডিমান্ড বেড়ে গেছে, তাই কি না? অর্থাৎ আপনি যখন টপ রেটেড হয়ে যাচ্ছেন বা লেভেল 2 হয়ে যাচ্ছেন, আপনার অটোমেটিক্যালি দাম বেড়ে যাচ্ছে, কাজের কোয়ালিটি ভালো হবে। কাজের কোয়ালিটি ভালো হচ্ছে, আপনার দাম বেড়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? যত বেশি হবে তত কাজ। তখন আপনি দামটা চেঞ্জ করতে পারবেন, মানে দামটা বাড়ায় লিখতে পারবেন। মানে আপনি $5 একটা বিজনেস কার্ড বানাইছেন প্রথম অবস্থায়, 2-3টা সেল করছেন, আমি আর $5 করবো না, ওটা আমি $10 করবো, হইতে পারে কি না? বিষয়টা এইটা। এটা পড়েন। কতদিন পর পর চেঞ্জ করা যায় স্যার? কতদিন পর পর না, আপনি যখন সেল পাবেন তারপর তো চেঞ্জ করবেন। আপনি সেল না পেলে চেঞ্জ করে কি করবেন? আপনার $2 দিয়ে রাখছেন, তাতে কেউ কিনতেছে না, আপনার $10 দিয়ে কেউ কিনবে? আচ্ছা নেন, এরপরটা পড়েন, পড়েন, আপনি পড়েন। fiverr.com এ সর্বনিম্ন উইথড্র পেপাল অ্যাকাউন্টে $4 মানে পেপাল অ্যামাউন্ট জি স্যার, অ্যাকাউন্টে $4, $4 মানে আপনি $5 বা $10 ইনকাম করলে সেটা উইথড্র করতে পারবেন। মানে ও বলছে যে আপনাকে $100 ইনকাম করা লাগবে না, আপনি সর্বনিম্ন $5 উইথড্র করতে পারবেন। পেপাল যে বাংলাদেশে নাই, সেই ক্ষেত্রে পিওনিয়ারের একটা সমস্যা, প্রথমে আপনাকে $100 উইথড্র করতে হবে, তারপরে জি অ্যাকাউন্টে রাখা লাগবে। $20 হলে উইথড্র করতে পারবেন। $20 $2 কাটে নিবে আবার। হ্যাঁ, আপনি $100 উইথড্র করলেও $2 কাটবে, $20 উইথড্র করলেও $2 কাটবে। তাহলে $100 বা $150 ইনকাম করে উইথড্র করা ভালো, তাই কি না? আগামী দিন আমি আপনাদের আমার স্টুডেন্টের স্ক্রিনশট দেখাবো, স্টুডেন্টের ইনকাম করে হাতে টাকা নিয়ে দেখাইছে, মানে ছবি সহ একবারে হ্যাশট্যাগ দিয়ে দিছে আতিক স্যারের নামে, ওটা সহ দেখাবো, সমস্যা নেই, যে আমার স্টুডেন্টরা পারে। আচ্ছা, তারপর এটা কি বলছে? যদি কখনো অন্য মাধ্যম, অন্য মডেল, আচ্ছা, এটা মডেমের যুগের, এখন তো মডেম টডেম নাই, তাইলে এটা বাদ দেন। তারপরে কি বলছে? ওটাও লেখা, তবে সিঙ্গেল মডেম ব্যবহার করাই ভালো। মানে এখানে ইন্টারনেটের বিষয়টা যে আপনি একাধিক মডেম ব্যবহার করে কাজ করতেছেন, আইপি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা না করে একটা মডেম ব্যবহার করবেন যাতে আইপিটা ঠিক থাকে। বুঝাইতে পারছি? এইটা ইম্পর্টেন্ট, বুঝি নাই? শুধু মোবাইল ডাটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, মোবাইল থেকে মোবাইলের ডাটা চালাচ্ছেন, মোবাইল থেকে হটস্পট কানেক্ট করে পিসি চালাচ্ছেন, যতক্ষণ ফাইবার চালাবেন ততক্ষণ। বুঝাইতে পারছি? তারপরে ওয়াইফাই আপনি যা ইচ্ছা করেন। ক্লিয়ার না ভেজাল আছে?
কিন্তু স্যার হুম বাসায় যদি